হাই এভরিওয়ান, আমাদের চ্যানেলের মোস্ট ডিমান্ডিং ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন 20K প্রাইস পয়েন্ট। এখনও বাংলাদেশের মানুষজনের কাছে এটা খুবই সুইটেবল একটা প্রাইস পয়েন্ট। 20K প্রাইস 20,000 টাকা। এখানে এসে আপনি বেশ কিছু ডিভাইস পাবেন, তার মধ্যে রয়েছে অফিসিয়াল, বেশ কিছু রয়েছে গ্রে মার্কেটের ফোন বা আনঅফিসিয়াল ডিভাইস। কোনটা আপনার চয়েস করা উচিত সেটা আপনি ফাইন্ড আউট করতে পারছেন না। ওদিকে আপনার দরকার কি একসাথে গেমিং, ক্যামেরা, ভালো ডিসপ্লে, ভালো ব্র্যান্ডের ফোন, বাট আমি কোনটা নেব? অলরাইট, আমরা আছি কী করতে, চলেন ফাইন্ড আউট করি কোন ডিভাইসগুলো রাইট নাও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। সেখান থেকে বরং 5-6টা ডিভাইস আমরা একটু খুঁজে পাবো যেগুলো নিশ্চয়ই আপনার জন্য সেরা কিছু অফার করতে যাচ্ছে। আমাদের আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা হবে এর প্রত্যেকটারই রিভিউ আমাদের চ্যানেলে তো দেওয়া আছে। আবার এই ডিভাইসগুলো আজকে যে প্রাইসটা বলা হবে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিন্তু গ্যাজেটোপিয়াতে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেটোপিয়ার ইনফরমেশন মেনশন করা আছে। অ্যাট ফার্স্ট, আপনি যদি রেডমি লাভার হয়ে থাকেন, আপনার বাজেটটা মোটামুটি 21 থেকে 22-এর মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু রেডমি নোট 14 এর 4G এই ডিভাইসটা। হ্যাঁ, এই ফোনটা অফিসিয়ালিও বাংলাদেশে আছে, আর একটু টাকা পয়সা বাড়ালে আপনি আবার অফিসিয়ালটাও নিতে পারবেন। এবার ওই ডিসিশন আপনিই মেক করেন, বাট ডিভাইসটা কি অফার করছে চলুন একটু জেনে নেওয়া যায়। যেমন এই ফোনটাতে আমরা অ্যামোলেড 120Hz এর প্যানেল দেখছি। এটা কিন্তু আবার ফুল এইচডি প্লাস রেজুলেশনও দিচ্ছে। 1800 নিটস ব্রাইটনেসও আছে, পিক ব্রাইটনেস, যেটা আউটডোরে দেখার জন্য একদমই উপযোগী ছিল। হেলিও Z99 আলট্রা রয়েছে প্রসেসর সেকশনে এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর এই ফোনটাও যে 21-22 আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন 8/256GB ভ্যারিয়েন্ট। তবে অফিসিয়াল যেটা কিনবেন ওইটা আবার 8GB ভ্যারিয়েন্টটা, ওটা একদম এই বেস ভ্যারিয়েন্ট আর কি। সো আপনি 8GBটাই এরকম প্রাইস পয়েন্টে পাচ্ছেন আর কি। তো মিডিয়াটেক হেলিও Z99 এটা তো নতুন কোনো এসএসসি না, এটা সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি, যেটা একটা ডিসেন্ট রেজাল্ট দেওয়ার মতো প্রসেসর। এরকম প্রাইস পয়েন্ট থেকে টুকটাক গেমিং করা যায়, আবার রেগুলার ইউসেজে একটা ভালো পারফরমেন্স দেয়, খুব বেশি ব্যাটারিও বার্ন করে না, খুব বেশি গরমও হয় না। ক্যামেরাতে 108 মেগাপিক্সেলের শুটার তো রয়েছে, কিন্তু এই সাথে আরও 2 মেগাপিক্সেল শুটার আছে আর কি। এখন এখানে কমপ্লেন থাকে যে একটা আলট্রাওয়াইড থাকলে তো ভালো হতো, নেই, কিছু করার নেই, এই প্রাইস পয়েন্টে কমই দেখা যায় আর কি। 20K মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, কম্পিটিশনে টিকে থাকার মতো ক্যামেরা রেজাল্ট দিতে পারে এই ডিভাইসটা, এটুকুই বলবো। আর স্টেরিও স্পিকার আছে এখানে, এবং আপনি 5500 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন। 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, স্ট্যান্ডার্ড প্যাক একদম ব্যাটারির ক্ষেত্রে এসে। আসলে অনেকেই নোট সিরিজের ডিভাইস কিনতে চায়, এখনও কিনতে চায়, আগে তো অনেক বেশি জনপ্রিয়তা ছিল। তো সেই জায়গায় আমার মনে হয় এইটা থাকতে পারে, আপনারা দেখতেই পারেন। তবে আমার কাছে এই প্রাইস পয়েন্টে আরও একটা দারুণ অপশন আছে কিন্তু, আর তা রিয়েলমির। রেডমি আর রিয়েলমি সবসময় একটা যুদ্ধের মধ্যে থাকে, তো এখানেও সেই একই অবস্থা। রিয়েলমি P1 এই ডিভাইসের কথা কি মনে আছে? এর 6128GB ভ্যারিয়েন্ট আপনি 21-22 টাকায় পাবেন। যদি র্যাম 2GB আপনি কনসিডার করতে পারেন, এই ডিভাইসটাও দেখতে পারেন। এখানেও আমরা অ্যামোলেড 120Hz দেখছি, যেখানে 1200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। 1200 নিটসের পিক ব্রাইটনেস হলেও এই ডিসপ্লেটাও আউটডোরে দেখার মতো একদমই। এই ফোনটার বিশেষ আকর্ষণ হলো এর পারফরমেন্স সেকশন, যেখানে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 মতো এসএসডি দেখছি, সেই সাথে UFS 3.1 স্টোরেজ রয়েছে। তো এই ফোনটা কিন্তু পারফরমেন্স ওয়াইজ এগিয়ে থাকলো, এবং প্রায় আমাদের আজকের যে যতগুলো ফোন নিয়ে কথা হবে তাদের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন, যেটার পারফরমেন্স সেকশনটা আমরা আরও বেটার দেখছি। এবং আমার নিজের রেডমির ইউআইয়ের চাইতে রিয়েলমির ইউআইয়ের উপরে ভরসা একটু বেশি আছে। তো আপনি যদি এই প্রাইস পয়েন্টে এসে একটু গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করে থাকেন, একটু ভালো পারফরমেন্স দরকার হয়, সেক্ষেত্রে আপনি এই ফোনটাকে দেখতে পারেন। এখানে আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরাও দেখবো, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার। সরাসরি যদি রেডমির সাথে আমি কম্পেয়ার করে বলি, এইটার ক্যামেরা আর রেডমির ক্যামেরা প্রায় সিমিলার টাইপের রেজাল্ট দেয়। আমরা এখানে আসলে 19-20-এর চাইতে খুব একটা তফাৎ করতে পারবো না হয়তো। রয়েছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল এটার, এবং 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এখানেও কিছুটা এগিয়ে আছে রেডমির ফোনের চাইতে, বরং এটা আমি কিছুটা এগিয়ে রাখবো এখানে। এখন আমার বাজেট ভাই আরও কিছুটা কম, 19-20 এর উপরে আমি বাড়াতে পারবো না, মানে 19 থেকে 20,000 টাকার মতো এরকম। কিন্তু অ্যামোলেড না হলেও চলে, IPS-এ ভরসা রাখা যায়, কারণ ওই যে গ্রিন লাইন পড়বে না, সেই জায়গা থেকে আপনি ধরে নিচ্ছেন যে আপনি একটা IPS নিয়েও সন্তুষ্ট থাকবেন। তখন গিয়ে চয়েস করতে পারেন কিন্তু IQ Z9X এর 8/128GB ভ্যারিয়েন্ট 19 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে গ্যাজেটোপিয়াতে। এই ফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120Hz হাই রিফ্রেশ রেট, ব্রাইটনেস 1000 নিটস, বাট স্টিল এই ফোনটাও আউটডোরে ব্যবহারের একদমই উপযোগী ছিল। এই ফোনটার ডিসপ্লেটা IPS হলেও এটার কালার রিপ্রোডাকশন কিন্তু বেশ ভালোই ছিল। তবে হয় কি, অ্যামোলেড আর IPS এর মাঝে কম্পেয়ার করতে গেলে ম্যাক্সিমাম মানুষ হয়তো অ্যামোলেডকে এগিয়ে রাখবে। এখন এই ডিসিশনটা একটু আপনি নিজেই নেন যে আসলে আপনার এই IPS-টা নিয়ে কোনো কনসার্ন আছে কিনা। স্ন্যাপড্রাগন 6 Gen 1 রয়েছে প্রসেসর সেকশনে, এবং UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। তো এই ফোনটার পারফরমেন্স আর রিয়েলমি P1 এদের কিন্তু একটা সিমিলারিটিস আমরা লক্ষ্য করছি, যদিও দুই জাতের, একটা মিডিয়াটেক অন্যটা স্ন্যাপড্রাগন, বাট আইকিউর এই স্ন্যাপড্রাগনটা বেশ স্ট্যাবল মনে হবে আপনার কাছে। এমনকি তুলনামূলকভাবে এটা ব্যাটারি কিছুটা কম বার্ন করে, প্লাস এটা গরম কম হয়। আবার পারফরমেন্স ওয়াইজ এটা কিন্তু মোটামুটি একটা ভালোই পারফরমেন্স ডেলিভার করতে পারে। এই সেম প্রসেসর যুক্ত ডিভাইস আপনি আরও বেশি দামে পাওয়া যায়, এখন অনেক ফোনে আছে। ক্যামেরা মেইন 50 মেগাপিক্সেল, এছাড়াও 2 মেগাপিক্সেল আরেকটা শুটার আছে। ক্যামেরাটা একেবারে আহামরি লেভেলের না, এটার ক্যামেরাটা অন্য যে ডিভাইসগুলো নিয়ে কথা বললাম তাদের তুলনায় হয়তো একটু
পিছিয়ে পড়বে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও আবার ছোট, 8 মেগাপিক্সেলের। স্টেরিও স্পিকার আছে এখানেও, এটার সাউন্ড কোয়ালিটি আবার ভালো। আর 6000 mAh এর ব্যাটারিটা আবার কিছুটা এগিয়ে রাখবে অনেকে অবশ্যই, সেই সাথে 44 ওয়াটের চার্জিং সিস্টেমটাও কিছুটা এগিয়ে রাখবে ডেফিনেটলি। বাজেট আমার কম, কিন্তু একটু পারফরমেন্সেটিভ ডিভাইস চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় আইকিউর এই ডিভাইসটা দেখতে পারেন, যদি আইপিএস নিয়ে মাথা ব্যথা না থাকে। বাজেট আমার মোটামুটি ভালোই, প্রায় 22,000-এর মতো আমি করতে পারছি, লাইক 22 থেকে 22,500 টাকার মতো, 22,500 টাকার মতো। এবং আমার একটা ইউনিক ডিভাইস লাগবে যাতে মানুষজন আমার দিকে তাকায়ও থাকে, মানে আমার ফোনের দিকে, যেটা আবার কী ব্যবহার করছে। সেক্ষেত্রে আমরা চয়েস লিস্টে রাখতে পারি CMF ফোন 1টাকে। একে তো মোটামুটি একটা ব্যালেন্স গুছানো প্যাকেজ, আবার ডিজাইনটাও খুবই ইউনিক। আপনি চাইলে মাঝে মাঝে কেস না চেঞ্জ করে ফোনের কালারটা আরও চেঞ্জ করে ফেলতে পারেন, এটাতে এরকম সুযোগ আছে আপনারা জানেন। CMF ফোন 1 নাথিংয়ের একটা সাব ব্র্যান্ডেড ডিভাইস, যেখানে আমরা অ্যামোলেড প্যানেল দেখছি 120 হার্জ হাই রিফ্রেশ রেটের এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 2000 নিটস পিক ব্রাইটনেসও আছে। এই ডিসপ্লেটা ডেফিনেটলি খারাপ না, এরকম প্রাইস পয়েন্টেড ফ্ল্যাট প্যানেল। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এর মতো এসওসি রয়েছে। সো আপনি শুধুমাত্র কি ডিজাইনের জন্য কিনছেন, ভালো একটা প্রসেসরও তো আছে, যেটা আপনাকে পারফরমেন্স ওয়াইজ বেশ কিছুটা এগিয়ে রাখতে পারবে। আপনি যখন কিনে গেমিং টিমিং করবেন তখন একটা ভালো আউটপুটও বের করতে পারবেন, কিন্তু হ্যাঁ, টাকা পয়সা তো একটু বেশি গুনতে হচ্ছে, এটাও খেয়াল রাখতে পারেন। অন্যদিকে আপনি 50 মেগাপিক্সেলের মেইন শুটার পাবেন, এটা আপনাকে 50 মেগাপিক্সেল অনুযায়ী মেইন শুটারটা একটা ভালো আউটপুটই দেয়, যেটা এরকম জায়গায় অবশ্যই একেবারে ডিসেন্ট একটা জায়গায় থাকবে। 16 মেগাপিক্সেলের শুটারটাও সেম বলবো, মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা, তবে আলট্রাওয়াইড নেই কিন্তু এখানে। আর এটার ব্যাটারি রয়েছে 5000 mAh, 33 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করছে। সো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, পারফরমেন্স ওয়াইজ ভালো, ডিজাইনের নতুনত্ব আছে, দেখতে পারেন চাইলে এটাও, যদি বাজেট থাকে আর কি। এবার একটু অফিসিয়াল ডিভাইস নিয়ে তো কথা বলা উচিত, অনেক তো আনঅফিসিয়াল নিয়ে আলোচনা হলো, রাইট? অফিসিয়ালি আপনি রিসেন্টলি দেখবেন লঞ্চ করছে ওরা আইটেল S25 আলট্রা। এই ডিভাইসটাকে অবশ্যই রাখা উচিত বেশ কয়েকটা কারণ বিবেচনায়। যেমন ধরুন, ডিভাইসটা খুবই ইউনিক, ডিজাইনটা নতুন এবং খুবই স্লিম একটা ফোন, আবার স্লিম হওয়া সত্ত্বেও বেশ শক্তপোক্ত একটা ডিভাইস। পাওয়া যাচ্ছে 8/256 GB ভ্যারিয়েন্ট 19,990 টাকাতে, সো 20,000 টাকার মধ্যে একদমই আছে। যেখানে আমরা দেখতে পাই কার্ভড অ্যামোলেড প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট এবং মনে হয় 1800 নিটস পিক ব্রাইটনেস ছিল। ডিসপ্লেটা এক কথায় জোস, ওই বাজেটের সেরা ডিসপ্লের মধ্যেই পড়ে, যদি কার্ভড নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না থাকে। এরপরে প্রসেসর সেকশনে T620 রয়েছে, এটা চাইতে বেটার চিপ অফিসিয়ালি এই প্রাইস পয়েন্টেই আছে। তবে এইটা ডে টু ডে লাইফ সামলানোর জন্য ওকে আছে, আর যদি শখের গেমার হয়ে থাকেন ওটুকু সামলাতে পারবে। কিন্তু যদি মনে হয় না এই প্রাইস পয়েন্টে এসেই আমি অফিসিয়াল ডিভাইসই নেব, বাট আমার গেমিং করতে হবে, আরও বেটার পারফরমেন্স দরকার, তাহলে কিন্তু আপনি 19,000 টাকা প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন ইনফিনিক্স হট 50 প্রো, যেটাতে মনে হয় মিডিয়াটেক হেলিওজি 99 নাকি মিডিয়াটেক হেলিওজি 100 এরকম কোনো একটা প্রসেসর আছে, যেটা গেমিংয়ে আপনাকে আরও বেটার আউটপুট দিতে পারবে। কিন্তু ওভারঅল সব কিছু মিলে যদি হয়, যেমন ক্যামেরার ক্ষেত্রে এসে কিন্তু আবার আইটেল এগিয়ে থাকবে। আইটেলের ফোনটার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর পাশাপাশি 2 মেগাপিক্সেল শুটার আছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেল শুটার। এখানে যদি আমি ইনফিনিক্সের সাথে কম্পেয়ার করে বলি বা অন্যান্য অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করে বলি, আইটেলের ক্যামেরাটা তাদের চাইতে বেটার রেজাল্ট দিচ্ছে। শুনতে অবাক লাগলেও আইটেলের ক্যামেরাটা আসলে কিন্তু ভালো করছিল, যেটা আমাদের ফুল রিভিউ দেখলেও আপনি বুঝতে পারবেন, বা নিজের ছবিগুলো দেখলেই তো বুঝতে পারছেন হয়তো। এমনকি আমার মনে হয় না অফিসিয়াল ডিভাইস 20,000 টাকার মধ্যে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে বিট করতে পারবে এই মুহূর্তে। ব্যাটারি আছে 5000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম। 18 ওয়াটটা একটু ছোট হয়ে যায়, এটা একটু বড় হলে ভালো হতো, বাট আপনি অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস এটাকে চয়েস রাখতে পারেন। আর যদি পারফরমেন্স আর একটু বেটার দরকার হয়, তাহলে তো ওই যে ইনফিনিক্স হট 50 আছে বললামই। এখন আমি জানি অধীর আগ্রহে একটা গ্রুপ ওয়েট করছেন স্যামসাং লাভাররা, আর কি মূলত তাদের জন্য কি কিছু নেই? ডেফিনেটলি আছে। স্যামসাং গ্যালাক্সি A16 4G, নট 5G, আমি 4Gর কথা বলছি। আপনি এই ফোনটার 6128GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন 19 থেকে 20,000 এর মধ্যে, তো বাজেট একটু কম হলে এটাও আপনি দেখতে পারেন। সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, 90 হার্জ হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজলিউশন। এই প্যানেল যথেষ্ট ভালো প্যানেল, স্যামসাংয়ের প্যানেল। এরপরে আমরা দেখতে পাই এই ফোনটাতে মিডিয়াটেক হেলিওজি 99 এর মতো এসওসি রয়েছে। তো এই প্রসেসরটা কিন্তু অলরেডি আমরা আরও একটা ফোনেও পেয়েছিলাম, সেই জায়গায়ও খারাপ না, মানে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন, ডে টু ডে টাস্ক সামলাতে পারবেন। আবার একই সাথে এখানে কিন্তু রয়েছে One UI, আবার এটাতে মনে হয় বেশ কয়েকটা আপডেটও পাওয়া যাবে, মেজর আপডেট, সেই জায়গায়ও এগিয়ে থাকে। সো এই জায়গাটাও নিশ্চয়ই খারাপ না। পাশাপাশি এটা কিন্তু ক্যামেরাতে একটা ভালো রেজাল্ট দেয়, ম্যাক্সিমাম স্মার্টফোনের থেকে মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। এটা কিন্তু আনঅফিসিয়াল ডিভাইস, মাথায় রেখেন। আচ্ছা, 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 5 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের শুটার। তো এইটার ওভারঅল ক্যামেরা সেটআপটা দেখুন, আলট্রাওয়াইড অ্যাটলিস্ট দিচ্ছে, ছোটো হলেও দিচ্ছে, সে জায়গায় তো একটু এগিয়ে আছে। দ্বিতীয়ত এটার মেইন ক্যামেরা একটা ভালো রেজাল্ট দেয়, আপনি মেইন ক্যামেরার জন্য হলে চয়েস লিস্টে রাখতে পারেন। তবে কমতি আছে, এটার বক্সে চার্জার নেই, আপনাকে আলাদা করে 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে এবং 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে। ব্যাটারি ব্যাকআপ তো ভালো, বাট চার্জারটা নেই, এইখানে কমতি আছে। এই হচ্ছে কি বিষয়। এখন ভাবছিলাম টপ 5 ডিভাইস নিয়ে কথা বলবো, বাট আমার মনে হয় 6টা ডিভাইস নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি, 7টা ডিভাইস নিয়ে কথা বলে ফেলছি। আপনারা এই ডিভাইসগুলোর থেকেই আমার মনে হয় কিছু না কিছু খুঁজে পেয়ে যাবেন, যেটা আপনার সাথে মোটামুটি ম্যাচ করে। এখন আপনি নিজে বুঝবেন আপনার সাথে কোনটা আসলে ম্যাচ করছে। কমেন্ট করে জানাবেন তো আপনার জন্য এদের মধ্যে কোনটা হলে বেস্ট হয়, অথবা এর বাইরেও 20,000 টাকায় মার্কেটে রাখলেও কোন ফোনটাই বা ভালো রয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে। টেক কেয়ার।